48 দলের বিশ্বকাপ ক্রমেই নেমে আসছে 32-এ। এক এক দল বিদায় নিচ্ছে, অনেক দল অনেক ভালো করছে, অনেক নতুন তারকার তৈরি হচ্ছে। সেখানে সবথেকে বড় উদাহরণ হতে পারেন সম্ভবত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার কথা। কেই বা চিনতেন এই বিশ্বকাপের আগে, কিন্তু এই বিশ্বকাপ শুরুর প্রথম ম্যাচেই সে মানুষটাকে মহাতারকা বানিয়ে দিয়েছেন। গোলরক্ষক যে মানুষটি কাজ করেন, গোলরক্ষক খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। 48 দলের এই বিশ্বকাপে গোলরক্ষক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একই সঙ্গে স্কোর করা কতটা গুরুত্বপূর্ণ গোলের খেলায় ফুটবলে, সেটা বোধহয় তুরস্ককে দেখে বোঝা যায়। কি দারুণ ফুটবলটা খেলেছে, কিন্তু যে আসল কাজটা সেটা করতে পারেনি, বিদায় নিতেও হয়েছে সেটা। আজকের আমাদের স্যাটারডে স্পোর্টসে আমরা 48 দলের যে বিশ্বকাপ হচ্ছে সেখানে গোলরক্ষকদের যে ভূমিকা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকে ট্যাগলাইন বিশ্বকাপের বাজ পাখি, সেটা নিয়ে আলোচনা করবার জন্য আমাদের বিপ্লব ভট্টাচার্য আছেন, সাবেক অধিনায়ক বাংলাদেশ দলে, একই সঙ্গে গোলরক্ষক ছিলেন, তিনি দায়িত্ব পালন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আসবার জন্য। আমাদের সঙ্গে আছে নুরুজ্জামান নয়ন, গোলরক্ষক কোচ বাংলাদেশ। নয়ন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে একসঙ্গে ইচ্ছে ছিল কথা বলার, আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাচ্ছে। যেটা আমরা শুরুতে বলছিলাম যে দর্শক, আমরা আসলে গোলরক্ষকদের একটু অন্যভাবে ভাবছি, যারা বিশ্বকাপে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে গোলরক্ষকরা কেমন করছেন এই বিশ্বকাপে। একজন ভোজিনিয়া কি সব কিছু নাকি বাকিরা কেমন করছে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। তার আগে নিশ্চিতভাবে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্জেন্টিনা 3 আর একই সঙ্গে ব্রাজিল 3। বিপ্লব ভাই, কি বলবেন? আর্জেন্টিনা 3 ব্রাজিল 3, অনেকে আবার বলে যে মেসি 3, এরকম ব্যাপারটা। হ্যাঁ, বলতেই পারে, কারণ আর্জেন্টাইন সাপোর্টাররা বলবে মেসি 3। সো অবভিয়াসলি মেসি 3। আপনি যদি দেখেন স্কোর লাইন, মেসি 3 গোল করেছে। সো এখানে ইয়াং ট্যালেন্টেড অনেক খেলোয়াড় আছে। হ্যাঁ, সো আমার মনে হয় কেউই গোল করতে পারেনি। সো মেসি ইজ ডিফারেন্ট থিং। সো মেসি ওয়ার্ল্ডের বেস্ট। এখনও যে তার পারফরমেন্স 38 বছর বয়সে, আমার কাছে মনে হয় এখনও তরুণ, আমার কাছে মনে হয়। নন ভাই, মেসি 3 ঠিক আছে। আজকে কুনিয়ার কথা যদি বলি, ভিনিসিয়াসের কথা বলি, সেই জায়গায় এলিসন আর মার্টিনেজের বিষয়টা কীভাবে দেখেন? ডেফিনেটলি এই বছর কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা প্রথমেই দেখেছি যে ভোজিনিয়ার মতো গোলকিপার আমরা দেখতে পেয়েছি, এবং সে রাতারাতি পুরো পৃথিবীব্যাপী একজন তারকা রূপে সে আবির্ভাব হয়েছে। এবং আমরা মাত্র শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ, তো আমরা আরও নকআউট পর্ব আছে, রাউন্ড অফ 16 আছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। সেখানেও আমরা যতগুলো ম্যাচ যাবে বা যত ম্যাচ আস্তে আস্তে বাড়বে, তখন আমরা কিন্তু এই পারফরমেন্স কনসিস্টেন্সি দেখতে পাবো। এবং আপনি যদি আগের ওয়ার্ল্ড কাপগুলো একটু পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে গোলকিপারের যে দায়িত্বটা, সেটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপ অথবা ওয়ার্ল্ড কাপের যেসব টিম খেলে, তাদের একাধিক গোলকিপার কোচ থাকে। তার মানে হচ্ছে এখন এই গোলকিপারটাকে বা গোলকিপারদের অনেক বেশি দায়িত্ববান মনে হয়, এবং তারা ম্যাচ কি বলবো যে ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু সেই জায়গাটাই বলছিলাম যে এলিসন আর মার্টিনেজের জায়গাটা কেমন দেখলেন আপনি দুজনের খেলা? না, যেহেতু মাত্র শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ, মাত্র 1-2টা ম্যাচ হয়েছে। সো এলিসন বেকারের যে আজকের যে ম্যাচটা দেখলাম আমরা, সেখানে সেকেন্ড হাফের যে একটা হেড সেভটা দেখেছি, রিয়াকশন সেভটা, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। তো সেই সময় যদি সে গোলটা কনসিড করতো, সেখানে কিন্তু ব্রাজিল মোটামুটি একটা বিপদেই পড়তো। এবং মার্টিনেজ গতবারের সেরা গোলকিপার ছিল ওয়ার্ল্ড কাপে, কিন্তু একটা মানে অফসাইডে তার গোল হয়েছিল। আপনি দেখবেন যে মনে হচ্ছিল মার্টিনেজ একটু অন্যরকম মনে হচ্ছিল এবার। না, এটা একটা টেকনিক্যাল প্রবলেম আছে, কারণ আপনি ওয়ার্ল্ড কাপে যারা ফুটবল খেলে, আপনার শেষ মুহূর্তে যে তাদের অ্যাঙ্কেলটা ঘুরায়, যখন সে মারছিল তখন মনে হচ্ছিল যে বলটা সে ফার পোস্টে মারবে, কিন্তু একদম ন্যানো সেকেন্ড আগে সে বলটাকে নিয়ার পোস্টে সে ঘুরিয়ে দেয়। এবং এটা যদি টেকনিক্যালভাবে আমি দেখি, আপনার গোলকিপারের বডি ওয়েট একটু পেছনে ছিল ঠিক মারার সময়, সেট পজিশন যাওয়ার আগে। সো যখনই তার বডি ওয়েটটা পেছনে চলে গেছে, তখন সে আর সেটা টাইমিং করতে পারেনি। সো এইটাই ছিল আসলে মূল পেছনের গল্প। বিপ্লব ভাই, কাকে আগে রাখবেন এই দুই গোল রক্ষকের জায়গায়? এলিসন আর মার্টিনেজের মধ্যে দেখুন, মাত্র শুরু হয়েছে, একটা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সো ওইরকম আপনার চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়নি। আর যদি আমি এলিসনের কিছুটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বিশেষ করে আপনার মরক্কোর সাথে ম্যাচ, এবং লাস্ট ম্যাচে হয়তো শেষের দিকে যে হেডটার কথা বললাম। সো আমার মনে হয় এখানে অবশ্যই ওরা খেললো এক ম্যাচ, বিশেষ করে মার্টিনেজ একটা খেলেছে, ও 2 ম্যাচ খেলেছে। ওই দিক দিয়ে অবশ্যই এলিসনকে আমি এগিয়ে রাখবো আপাতত এই 2 ম্যাচে কম্পেয়ার করলে। ওকে, আর একটা জিনিস বলতে হয় যে এই বিশ্বকাপে আমরা আলোচনা করবো আরও বড় করে, 48 দলের বিশ্বকাপ হচ্ছে, সেখানে অনেকটা পয়েন্ট ভাগাভাগি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখবেন যে ডিফেন্সে অনেক বেশি চেষ্টা করছে, ফুল ডিফেন্স খেলার জন্য। আর একই সঙ্গে
টেম্পারেচার কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিপ্লব ভাই? দেখুন, টেম্পারেচার ডাজেন্ট ম্যাটার, কারণ ওরা কিন্তু অভ্যস্ত, একটা প্রফেশনাল খেলা কিন্তু অভ্যস্ত। হ্যাঁ, একটা সময় ধরুন ব্রেক আছে, হাইড্রেশন যে ব্রেকটা দিচ্ছে, তো প্লেয়াররা কিন্তু এখানে রিকাভারি করছে, ফিউ মিনিট পাচ্ছে। কিন্তু এরপরে যদি দেখেন আপনার টেম্পারেচার পরেও এই ওয়ার্ল্ড কাপের ধরেন আপনার এই গোলরক্ষকদের যে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলছি, গোলরক্ষকদের কি মানে মাত্র 2-3টা ম্যাচ গেছে, তার মধ্যে আপনি ভজিনার কথা যদি বলি, এক্সট্রা অর্ডিনারি যে ম্যাচ খেলেছে, সো অলরেডি সে প্রথমে তার যে ভিউয়ার ছিল, আপনি ফেসবুকে যদি দেখেন মাত্র 45-45K, আর ভজিনার ছবিটা দেখাতে পারি, এবং আপনার এখন কিন্তু 4 থেকে 5 লাখ মিলিয়ন হয়ে গেছে। সো আপনি দেখেন একটা গোলরক্ষককে কোথা থেকে কোথায় নিয়ে যায়, একটা ছোট্ট দেশের গোলরক্ষক তার পারফরমেন্স দিয়ে তার দেশকে সবাই চিনছে। স্পেনের বিপক্ষে ম্যাচ 5 লাখ 5 লক্ষ জনসংখ্যার দেশ, তো এখানে কিন্তু অনেক বড় ব্যাপার। আর মানে সুপারস্টার হয়েছে, কারণ 5 লাখ জন, তার প্রায় 1 কোটির কাছাকাছি। এবং এই বিশ্বকাপের আগে কিন্তু তার খেলার কথা ছিল না, সে খেলবে না, তার যার কলিগরা আছে তারা কিন্তু জোর করে বলেছে এটা বিশ্বকাপে গেছে, তুমি আসো, তুমি খেলো। তাহলে ওর প্রতি এত কনফিডেন্স ছিল, যার জন্য কিন্তু এই বিশ্বকাপে খেলা। সো আমার মনে হয় সে তার ক্লাস দেখিয়ে দিয়েছে। আর বিশ্ব ফুটবলে যদি দেখেন, আপনার ওয়ার্ল্ড কাপগুলোতে যদি দেখি প্রিভিয়াস যেগুলো, গোলরক্ষকের পারফরমেন্স অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপটা আপনি মার্টিনের যেই বীরত্বের সাথে খেলে শেষ মুহূর্তে আপনি ফ্রান্সের সাথে ওইটা সেভ না করলে হেরে যেত ম্যাচ। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপেও আমরা কিন্তু আরো গোলরক্ষকদের পারফরমেন্স দেখবো। আপনার জাপানের গোলরক্ষকের কথা বলি, সুজুকির কথা বলবো, সুজুকি নিয়ে আলোচনা করব। ভাই আপনি এই জায়গায় যদি ভজিনিয়ার কথা বলেন, ও কি হঠাৎ করে পারফর্ম করে গেছে একটা ম্যাচ? আপনাকে মনে হয় এটা এত বড় বিগ ম্যাচ, বিগ স্টেজ? আমি রিপোর্ট দেখছিলাম, একটা ইন্টারভিউ, তো বলছিল যে আসলে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বা ভালো খেলার জন্য সে মুখিয়ে আছে, এবং ভালো পারফরমেন্স করার জন্য সে সাধনা করেছে। সো ভালো খেলার আকাঙ্ক্ষা তার একটা ছিল। 40 ইয়ার্স ওল্ড। আসলে বয়স ম্যাটার না। আপনি জানেন ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, এরা অনেক মানে ফুটবলের জন্য অনেক মোটামুটি বয়স, সেক্ষেত্রে বয়স খুব ম্যাটার না। এখানে আমি সবসময় একটা জিনিস বলি যে একটা প্লেয়ারের 4টা কর্নার থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট কর্নার হচ্ছে আপনার সাইকো সোশ্যাল যে পার্টটা, সেই সাইডটা যে যত ভালো, যে যত শক্তিশালী, সে কিন্তু তত ভালো প্লেয়ার হতে পারে বলে আমি মনে করি। ওর শক্তির জায়গা কোথায় মনে হয়েছে? মেন্টাল স্ট্রেংথ, এবং তার রিড করা বলের পজিশন, এবং রিড করা বলের প্রত্যেকটা বলে কিন্তু সে লাইনে গিয়েছে, সেভ করেছে, এবং দেখার মতো। এবং এই বয়সে আপনি বলছেন বয়স, আমরা যদি দেখি বুফনের কথা, বুফন কিন্তু 42 পর্যন্ত খেলেছে। সো ওর ডেডিকেশনটা অসাধারণ, এবং লিডারশিপ বিহাইন্ড থেকে সে প্রত্যেকটা খেলোয়াড়কে লিডিং দেওয়া, যে লিডার। সো আমার মনে হয় যে তার রিফ্লেকশন অসাধারণ এই বয়সেও। এখনও মনে হচ্ছে যে সে অনেক তরুণ গোলরক্ষক চাইতেও ফিট আছে। আমরা একটু ডালাসে যেতে চাই, যেখানে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার ম্যাচ হবে, 2টা ম্যাচ খেলবে তারা পরপর। সেখানে আমাদের সহকর্মী মুজরিবিন তারেক আছেন। তারেককে কি আমরা পাচ্ছি কিনা? তারেক, স্বাগত জানাচ্ছি স্যাটারডে নাইট স্পোর্টস। আপনি ডালাস আছেন, যেখানে আর্জেন্টিনা ম্যাচ খেলবে। আর্জেন্টিনা কি চলে আসছে কিনা এখানে? অমিত, এই মুহূর্তে এখন পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু আসেনি ডালাসে। এখন ডালাসে 20 জুন দুপুর 1টার কিছু বেশি সময়, 12টার কিছু সময় বেশি বাজছে, এবং এই পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা দল তারা ডালাসে এসে পৌঁছায়নি, এবং আজকে তারা আসবেও না। ম্যাচের আগের দিন 21 জুন তারা আসবে, এবং সন্ধ্যার সময় তারা এখানে প্রেস কনফারেন্স করবে। আমি যেটা শুনেছি, এখানে তারা কোনো অনুশীলনও করবে না। তার মানে তারা কানসাসে আছে, ডালাসে তাদের কাছাকাছি জায়গায়, ডালাসে এসে তারা ম্যাচ খেলবে পরপর 2টো। অন্য দলগুলো এই সুযোগ পাচ্ছে না, একই ভেন্যুতে তারা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবে। এবং কানসাস তাদের, আমরা জানি যে তাদের হোম গ্রাউন্ড, এক ধরনের প্র্যাকটিস গ্রাউন্ড তাদের, সেই জায়গাটা আছে, তারা এই জায়গায় তাদের ঘাঁটি। তো সেটা কি ফিফা কি বাড়তি সুবিধা দিচ্ছে আর্জেন্টিনাকে? যদিও আপনি আর্জেন্টিনার ড্রেসের জামা পরে আছেন। না অমিত, এটা একেবারেই বলার সুযোগ নেই, আবার কিছুটা আছেও। আপনি যদি দেখেন যে কাতার বিশ্বকাপেও তারা কিন্তু একই ভেন্যুতে, যে ভেন্যুতে লোজাইল স্টেডিয়ামে তারা শিরোপা উজ্জীবিত হয়েছিল, সেই ভেন্যুতে কিন্তু বেশিরভাগ ম্যাচ খেলেছিল। তখন এই প্রশ্নটা এসেছিল, এবং এবার তারা কানসাস সিটিতে তাদের বেস ক্যাম্প, এবং কানসাস সিটিতে তারা প্রথম ম্যাচটা খেলেছে, এবং কানসাস থেকে ডালাসের দূরত্ব কিন্তু তুলনামূলক খুবই কম। সেই জায়গায়, এবং
ডালাসে তারা শেষ গ্রুপ পর্বে 2টা ম্যাচ খেলবে। আপনি গ্রুপ পর্ব পর্যন্ত দেখলে মনে হবে যে ওকে ফাইন, আর্জেন্টিনা মনে হয় একটু ফেভার পাচ্ছে, কারণ ভেন্যুর দূরত্ব কম এবং অলমোস্ট একই ওয়েদারে তারা খেলবে। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডালাসে একটু গরম, কিন্তু এখানে আপনি নিশ্চয়ই, আমি আমার প্রতিবেদনের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছি, এটি কিন্তু ছাদ ঢাকা একটা স্টেডিয়াম। বাইরে যত গরমই হোক সেটি ম্যাচে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। তো সব মিলে গ্রুপ পর্ব দেখলে মনে হবে যে হ্যাঁ আর্জেন্টিনা মনে হয় একটু ফেভার পাচ্ছে, কিন্তু আপনি যদি আবার নকআউট স্টেজে যান তখন কিন্তু সিনারিওটা অন্যরকম। নকআউট স্টেজের কথা আমরা আলোচনা করবো। আপনি তো ব্রাজিলের ম্যাচটা দেখেছেন। আসলে ব্রাজিল তো এখনো মানে 32 কনফার্ম করেনি, শেষ ম্যাচটার উপর অনেক ইকুয়েশন নির্ভর করছে। একই সঙ্গে রাফিনিয়ার ইনজুরি অনেকটা ভোগাচ্ছে। আপনার যুক্তরাষ্ট্র থেকে আপনি যদি আমাদেরকে জানান যে রাফিনিয়ার সর্বশেষ আপডেটটা আপনার কাছে কি আছে, আর ব্রাজিলের কি করার আছে আসলে শেষ ম্যাচটা, ইকুয়েশনটা কি আসলে ব্রাজিলের জন্য? রাফিনিয়ার ইনজুরিটা এখন পর্যন্ত যেটি তার পরীক্ষা নিরীক্ষা চলছে, মেডিকেল যে টেস্ট বা সেগুলো চলছে, সিভিএস তারাও জানিয়েছে যে তার পরবর্তী আপডেট এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা জানানো হবে। তবে তার যে ধরনের ইনজুরি, নরমালি হ্যামস্ট্রিং এর এই ইনজুরি, তার এটা কিন্তু অতীত রেকর্ড আছে কিছু সংখ্যার, এবং 3 থেকে 10 দিন যদি খুব বেশি গুরুতর কিছু না হয় হয়তো তার একটা রেস্টের বিষয় আছে। আর যদি পরীক্ষা নিরীক্ষায় খুব খারাপ কিছু আসে হয়তো তিনি ওয়ার্ল্ড কাপটা মিস করতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, তার ইনজুরি এবং কার্লো আনচেলত্তির একদম হাইতির বিপক্ষে ম্যাচ শেষে তিনি প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে নেইমার ফিরছেন। দুটোর মধ্যে যোগসূত্র করলে হয়তো কার্লো আনচেলত্তি রাফিনিয়ার বিষয়ে খুব একটা ভালো ইতিবাচক কোনো কিছু পাননি, যে কারণে হয়তো নেইমারকে নিয়ে তিনি একটু আগে ভাগে এই রিস্কটা নিয়ে নিয়েছেন এবং বলে দিলেন যে চিন্তার কিছু নেই, নেইমার খেলবেন। যে কারণে আসলে এই রাফিনিয়ার ইনজুরিটা জানতে হলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে একদম এক্সাক্ট যেটা ইনফরমেশন সেটা জানার জন্য। আর ব্রাজিলের বিষয়টা হচ্ছে, ব্রাজিল তারা একটা ভালো জয় পেয়েছে হাইতির বিপক্ষে, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। তাদের শেষ ম্যাচে অনেক কিছু নির্ভর করবে, গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি গ্রুপ রানার্স আপ হবে, নাকি গ্রুপের তৃতীয় দল হয়েও কিন্তু বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে এবং গোল ব্যবধানটা যদি ভালো থাকে সেক্ষেত্রে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে। যদি মরক্কো হাইতির বিপক্ষে খুব বেশি ব্যবধানে না জেতে, আর যদি এখানে মরক্কো জেতে এবং ব্রাজিলও জেতে, সেই ক্ষেত্রে কিন্তু গোল ব্যবধানটা একটা ফ্যাক্ট হবে। সেই ক্ষেত্রে ডিসাইড হবে যে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কে গ্রুপ রানার্স আপ হবে। ব্রাজিল ড্র করলেও সুযোগ থাকবে, সেই ক্ষেত্রে মরক্কো যদি ড্র করে ব্রাজিলের জন্য ভালো, আর যদি মরক্কো জিতে যায় মরক্কো কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। এমনকি ব্রাজিল হেরে গেলেও এই ম্যাচে কিছুটা হলেও সুযোগ থাকবে, কারণ হচ্ছে সেই ক্ষেত্রে মরক্কোকে হাইতির কাছে হারতে হবে এবং তখন হয়তো ব্রাজিল গ্রুপের তৃতীয় দল হিসেবে যাওয়ার সুযোগ পাবে। তবে নিশ্চয়ই ব্রাজিল সেই অপেক্ষায় থাকবে না, তারা স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই খেলবে এবং এক গোল ব্যবধানের হিসেবটা মাথায় রেখেই তারা কিন্তু মাঠে নামবে। তবে এইটা নিশ্চিত, এই সি গ্রুপে সেরা 2 দল কারা নকআউট স্টেজে যাবে সেটার জন্য এই গ্রুপের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড। অসংখ্য ধন্যবাদ তারেক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অনেকগুলো আপডেট আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম, নিশ্চয়ই আরও সামনে আমাদেরকে তথ্য দিবেন। আসলে আমরা সবাই কেউই চাই না ব্রাজিল এরকম সমীকরণে থাকুক, তারপর যেহেতু সমীকরণ থাকছে সেই জন্য। রাফিনিয়ার ইনজুরিটা নিয়ে যদি একটু ছোট করে বলতেন, মানে হ্যামস্ট্রিং বলছে, মানে অবভিয়াসলি আসলে রাফিনিয়া এবং কিন্তু বসার সময় তার চেহারাটা খুব একটা ছিল না। আপনি ব্রাজিল টিমে যদি অ্যাটাকিং সাইডটা দেখেন, রাফিনিয়া কিন্তু ওয়ান অফ দেম। হ্যাঁ, সো আমার মনে হয় এক সাইডে ভিনি, আরেক সাইডে রাফিনিয়া। সো এখন কুনিয়াকে আপনার নাম্বার 9-এ খেলাচ্ছে। সো আমার মনে হয় যে রাফিনিয়ার জায়গায় ধরেন আপনার এখানে একটু টুইস্ট হবে, কারণ ওর ব্যাপারটা নিয়ে যেমন রায়ান নামে নেমেছে 19 বছর বয়স্ক। সো রাফিনিয়ার অ্যাবসেন্সে তার কি পারফরমেন্স সেটা তো আমরা দেখেছি। তারপরও আমার কাছে মনে হয় যে এই ম্যাচটায় আপনার নেইমার ব্যাক করছে, যেটা আনচেলত্তি বলেই দিয়েছে। নেইমার খেলতে পারবে না, ফুল টাইম খেলবে না, কিন্তু শুরু তো করতে পারে, হয়তো শুরু করবে, হয়তো প্রেসারে রাখার জন্য অপোনেন্টকে, এবং শুরু করে দেখবে, তার অবস্থাও দেখতে চাইবে। কারণ ব্রাজিল দলের নাম্বার 10 পজিশনে কিন্তু আমরা অনেক ল্যাকিংস দেখছি, এবং নাম্বার 10 পজিশনে নেইমার আসলে ফিল্ডে আমার মনে হয় যে মিডফিল্ডের সাথে যে একটা কম্বিনেশন, এবং বিশেষ করে নেইমারের যে টাচি ফুটবল, সো আমার মনে হয় এটা এনকারেজ করবে ব্রাজিল টিমকে। আপনি রাফিনিয়ার কথা বলা হচ্ছে না, রাফিনিয়ার পারফরমেন্স দেখে খুশি হয়েছেন আজকে যতক্ষণ মাঠে ছিল? মোটামুটি আসলে ক্লাব ফুটবলে আমরা তাকে আরো বেশি দুর্দান্ত দেখি। তবে তার ইনজুরিটা একটা শঙ্কার কারণ। আপনি যদি ইনজুরি গ্রেড 2 বা 1 হয়, গ্রেড 2 হলে আসলে মিনিমাম
3 উইকস তাকে বিশ্রাম নিতে হবে, তারপরে সে রিঅ্যাপ করবে, তারপরে সে আসবে। এতদিনে হয়তো ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে। তবে আমি মনে করি হেঁটে যাচ্ছিলেন যেহেতু, grade one হেঁটে হতে পারে। যাচ্ছিল, এটা মানে আমার অল্প এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো, আমি মানে আমার ক্লাবের যেসব কিছু ভালো প্লেয়ার দেখেছি তারা কিন্তু আপনার ইনজুরি অল্প হওয়ার সময় তারা কিন্তু চেঞ্জ চায়। Yes. হ্যাঁ, এবং আপনি এইসব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা যখন ফিট কম থাকে তাদেরকে যদি আপনি ম্যাচ খেলান, তারা কিন্তু 100% দেয় না, কারণ জানে যে সে ইনজুরির চান্স থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে ইনজুরিটা খুব বেশি গুরুতর না, এবং সে যদি আসলেই মিস করে ওয়ার্ল্ড কাপটা অনেকটা কিন্তু ফিকে হয়ে যাবে। এবং ব্রাজিলিয়ান যা সমর্থন করেন পুরা পৃথিবীব্যাপী, তারা কিন্তু হতাশায় চাদরে ঢেকে। আমরা সে গোলরক্ষকদের কথা বলছিলেন যে বিশ্বকাপের বাজ পাখিদের কথা, একটু যদি মেক্সিকোর গোলরক্ষক রাউলের ছবিটা দেখানো যায়, আমরা একটু মেক্সিকোর গোলরক্ষক এই যে পেয়েছি, সাউথ কোরিয়ার ম্যাচে ডাবল সেভ ছিল বিপ্লব ভাই, প্রথমে সেভ করলেন এদিকে তিনি পড়ে গেলেন, তারপর ওই বাম হাত উপরে নিয়ে এই বলকে টাচ করা, মানে কি বলবেন এই সেভকে? এটা আসলে যদি বলি যে বলের প্রতি ফোকাস এবং সে রিয়াকশন সেভ যেটা বলে, হ্যাঁ, একবার সেভ করার পর আবার সে উঠে আবার সেভ করা, সো এটা কিন্তু এখানেই কিন্তু মেক্সিকোকে সে বাঁচিয়ে রেখেছিল খেলায়। এবং আপনার কোরিয়া কিন্তু এই গোলটা করলে কিন্তু সমতায় আসতো, কোরিয়া খুব হতাশ ছিল। সো এরপরও ধরেন কোরিয়া লাস্ট চান্স নিয়েছে, আরও একটা নিয়েছে, ওদের ডিফেন্ডার একদম গোল লাইন থেকে বাঁচিয়েছে। এবং আমরা যদি অপোজিটে যদি দেখি কোরিয়ান গোলরক্ষকের পারফরমেন্স যদি দেখি, বেশ কিছু ভালো সেভ আছে। যেই গোলটা কনসিড করেছে এটা অনেকটাই অ্যাক্সিডেন্টলি, আমি যদি মনে করি ইয়ারে বল ধরতে গেছে, জাস্ট ওদের নিজস্ব খেলোয়াড়ের সাথে রিফ্লেকশন হয়ে পড়ার সাথে সাথে বল ছুটে গেছে। সো এর বাইরেও যদি পারফরমেন্স দেখি, অসাধারণ ম্যাচ খেলেছে, বেশ কিছু সেভ ছিল কোরিয়ান গোলরক্ষকেরও। আপনি কি বলবেন রাহুলের কথা? মানে নিশ্চয়ই আপনি এই বিশ্বকাপের সেরা সেভ কি বলা যায় এটাকে এখন পর্যন্ত সোফার? না, বেশ কয়েকটা সেভ ভালো আছে মনে হয়, তার মধ্যে এটা অন্যতম। আসলে ওর ফোকাসড ছিল অনেক, এবং সবচেয়ে বড় কথা যে তার রিফ্লেকশন ক্যাপাবিলিটি অনেক ভালো ছিল, যার কারণে, এবং কনফিডেন্স। তো এই কয়েকটা গুণের কারণে সে কিন্তু এই বলটা দ্বিতীয়বার ডাবল সেভ করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়। একদম লাইন থেকে, একদম গোল লাইন থেকে। মানে চ্যালেঞ্জটা কি? এবং একটা হাত তো তার গোল লাইনের ভেতরেই দেখা যাচ্ছে বডি, এবং হি ওয়াজ ভেরি মাচ ফোকাসড। আপনি দেখেন বলের দিকে সে যেভাবে তাকিয়ে আছে, একদম কি বলবো এটা, যে বলকে সে ফলো করছে আসলে। ভীষণটা অসাধারণ ছিল না হলে লাস্ট মুহূর্তে একদম আপনি দেখেন একদম লাইনে যদি এটা এমনও হয়তো চেকও হতে পারে, ভিআর চেকও হতে পারে, এরকম একটা সিচুয়েশন বলটা। এবং আমরা না প্রথম চেক অবস্থা ছিল না, পরে আবার মনে হয়েছিল যে পরে যখন সেভটা করলো বল ভিতরে গিয়েছে কিনা, টাচন করেনি সেটা জায়গাটায়। মানে আমরা সেই জন্যই বলছি এই যে গোলরক্ষক কিভাবে ত্রাতা হয়ে যায়, মানে মেইন জায়গাটায়। যদি আপনি এটা উদাহরণ দিলেন যে মার্টিনেজের কথাটা, লাস্ট বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের সঙ্গে যেটা হয়েছে, সেটাও এই ম্যাচটাও নিশ্চয়ই ওদের কাছে তাই অনেক। অবশ্যই এই যে গোলরক্ষকদের সেভগুলো, আমাদের যারা তরুণ গোলরক্ষকরা আছে তাদের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয়। বিশেষ করে গোলরক্ষকরা এই বিশ্বকাপ যদি ফোকাস করে প্রত্যেকটা গোলরক্ষকের পারফরমেন্স, এবং গোলরক্ষকদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো ধরেন ট্রেনিং। আপনার ট্রেনিং প্রচুর কষ্ট করতে হয়। সো এই জিনিসগুলো যত বেশি কাজ করবে, ম্যাচে গিয়ে এই রিফ্লেকশনগুলো ইজিলি হয়ে যাবে। আপনি মেরন ভাই ভোজিনিয়ার কথা তো আছে, আমরা একটু বিরতি নিব। সে এলিসনের কথা কি বলবেন? মানে এলিসন না, আপনি যদি বলি ম্যানুয়েল নয়ারের কথা যদি বলি, যেভাবে ইনি ইনজুরি, মানে যেভাবে অবসর নিয়ে আবার ফেরত আসা, খেলা, মানে এটা তো উদাহরণ হতে পারে একটা। না, অফকোর্স আপনি এই বয়সে 40 ইয়ার্স ওল্ড, এই বয়সে গোলকিপিং খেলাটা অনেকটা দুরূহ ব্যাপার। কারণ গোলকিপার অন্য যে প্লেয়ার আছে 10টা, তাদের চেয়ে ফ্লেক্সিবিলিটি বেশি লাগে, অনেক বেশি ফোকাসড হতে হয়। একটা স্ট্রাইকার কিন্তু অনেকগুলো মিস করতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে একটা গোল করলেই কিন্তু তার সেই সমালোচনা তার থাকে না। কিন্তু গোলকিপারের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। আপনি অনেকগুলো দুর্দান্ত সেভ করলেন, কিন্তু শেষ মুহূর্তে একটা বাজে গোল কনসিড করলেন, তখন কিন্তু পুরা নেশন আপনার হয়তো বা বুলিংয়ের শিকার হতে পারেন। তো মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অন্য 10টা প্লেয়ারের চেয়ে গোলকিপারের ভূমিকাটা অনেক বেশি। আমরা আসলে সেটা নিয়ে আলোচনা করবো আর একটু। সেটা হচ্ছে যে এই বিশ্বকাপে আমরা তো আলোচনা করলাম ভোজিনিয়ার মতো, মানে যারা গোলরক্ষক আছে নিজেদের মেলে ধরার একটা প্ল্যাটফর্ম। সময়ের সাথে সাথে এই কাজটা কতটা কঠিন হবে, আমরা রাউন্ড অফ 32-তে সেটা নিয়ে একটু আলোচনা। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি।
দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্বকাপের বাজ পাখি নিয়ে, বিশ্বকাপে গোলরক্ষকরা কেমন করছেন সেই নিয়ে একটু আলোচনা করবো আরও বিস্তারিত। আমাদের সঙ্গে বিপ্লব ভাই আছেন, নয়ন ভাই আছে, আপনারাও নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। দর্শক, আমরা বিশ্বকাপের বাজ পাখি নিয়ে কথা বলছি। আমরা বিশ্বকাপে গোলরক্ষকদের ভূমিকা কী রকম, তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটি, এর মাঝে আপনাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি। আপনারা নিশ্চয়ই খেলা দেখছেন অনেকেই, নেদারল্যান্ডস সুইডেনের খেলা যেটা চলছে। নেদারল্যান্ডস এখানে 2-0 গোলে এগিয়ে আছে। 24 মিনিটের খেলা শেষ হয়েছে, শুরুতেই তারা এগিয়ে গেছে, 5 মিনিটে 17 মিনিটে গোল দিয়েছেন। বিপ্লব ভাই, আমরা নেদারল্যান্ডস সুইডেনের কথা আপনি বলছিলেন, আসলে আপনার মনে হচ্ছে আপনি খেলা দুটো খুব ফলো করেন, বেশি করে নেদারল্যান্ডসের কথা, মানে আপনি কি ভাবছিলেন যে নেদারল্যান্ডসে এগিয়ে থাকবে? আমি একটা টিভি শোতে কিন্তু বলে এসেছি যে নেদারল্যান্ড জিতবে এই ম্যাচ, কারণ নেদারল্যান্ডে অনেক ডেপথ টিমের। যদি আপনার স্ট্রেংথ দেখেন, গোলকিপিং পজিশন থেকে শুরু করে ডিফেন্ডার, মিডফিল্ড এবং অ্যাটাকিং সাইড, প্রত্যেকটা জায়গায় একটা স্ট্রেংথ আছে এবং ভালো মানের প্লেয়ার আছে। সো লাস্ট ওয়ার্ল্ড কাপটাও যদি দেখেন তাদের পারফরমেন্স, এবং লাস্ট আমরা জাপানের সাথে ম্যাচটা দেখেছি, একদম প্রথম ম্যাচ, শুরুতে গোল করে 2বার গোল করেছে, কিন্তু আবার 2বার গোল কনসিডও করেছে। সো ওই দিক দিয়ে ফার্স্ট ম্যাচটা কিন্তু ভালো খেলেছে এবং বেশ কিছু সুযোগও চান্স ক্রিয়েট করেছে, কিন্তু গোল করতে পারেনি লাস্টের সময়ে, লাস্টের দিকে গিয়ে। সো আমার মনে হয় যে এই নেদারল্যান্ডের প্রতি অবশ্যই প্রত্যাশা আছে, নেদারল্যান্ড বেস্ট পসিবল খেলেই জিতবে আজকে ম্যাচ, যার জন্য আমি কিন্তু প্রেডিকশনও করেছিলাম যে এই ম্যাচ নেদারল্যান্ড জিততে যাচ্ছে। কিন্তু নয়ন ভাই, নেদারল্যান্ডস ভালো খেলে, সবসময় আমাদের স্বপ্ন থাকে, আমাদের যদিও খুব বেশি একটা নিশ্চয়ই এখানে ভক্ত সমর্থক নেই, কিন্তু আশা জাগায়। কিন্তু ওদের মানে ওই সেকেন্ড রাউন্ড, মানে রাউন্ড অফ 32 যেটা হবে এখন 16, সেখানে কি বারবার আটকে যায়। এবারও কি এরকম ভাবছেন নাকি? নেদারল্যান্ড আমার কাছে সবসময় এরকমই মনে হয়, তারা ভালো ফুটবল খেলে, খুব গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু দিন শেষে কি বলবো, তারা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল এসবে মানে যেতে পারে না। তো সব টিম তো সব জায়গায় যেতে পারবে না, তাদের হয়তো স্ট্যান্ডার্ডটাই এরকম। তো আমার কাছে মনে হয় এবারে এরকম কিছুই হবে। সেটাও কি মেন্টাল ব্যারিয়ারের কথা আপনি শুরুতে যেটা বলছিলেন, একজন ফুটবলারের 4টা জায়গায় ওই মেন্টাল ব্যারিয়ার থাকে নাকি, যে ওই দেশগুলোর আমি এর থেকে বেশি যাব না? আপনি যখন টিম হিসাব করবেন, আমি যেটা বলছিলাম সেটা ইন্ডিভিজুয়াল, আপনি যখন টিম হিসাব করবেন সেখানে টেকনিকও থাকতে পারে। ডেফিনেটলি টেকনিক ভালো হলে ট্যাকটিক্সও বেটার হবে। ফিটনেস অলমোস্ট আমি বলবো যে কাছাকাছি তাদের, কারণ তারা জানে যে পৃথিবীর অনেক ভালো ভালো একাডেমি তাদের দেশে আছে। সো এগুলো টেকনিক্যালি তারা ভালো, হয়তো বা সাইকোলজিক্যালি এবং টেকনিক্যালি খুব বেশি রিচ না, যেটা কিনা ইংল্যান্ড বা আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন যাদের রয়েছে। সো এইসব কারণে আসলে তারা হয়তো বা ওই খুব বেশি যেতে পারে না দূরে। আপনি ইংল্যান্ডের কথা বলছিলেন বিপ্লব ভাই, সেই ইংল্যান্ডের পুরো কম্প্যাক্ট মানে প্যাকেজ যদি বলি এই বিশ্বকাপে, আপনার মনে হচ্ছিল কি ইংল্যান্ড ওই জায়গাটায় আছে এবার? দেখেন, সাউথগেট চলে যাওয়ার পর, থমাস টুকেল আসার পর, জার্মান কোচ, তার যে ট্যাকটিশিয়ান অ্যানালাইসিস টিম নিয়ে, টোটাল টিমটা নিয়ে, এবং এই টিমের প্লেয়ারগুলো চুজ দেখেন আপনি। সো এই ইংল্যান্ড টিমটা যেন 66-এর লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে তারা, এরপরে যতবার ওয়ার্ল্ড কাপে এসেছে যে একটা হাইপ ছিল আপনার মিডিয়া থেকে শুরু করে, এই ওয়ার্ল্ড কাপ আসার আগে কিন্তু কোনো মিডিয়া কোনো কিছুতে হাইপ নেই। মনে হয় যে ইংল্যান্ড কোনো দল আছে সেটা আমরা জানি না এই ওয়ার্ল্ড কাপের আগে, কিন্তু সব কিছুই কিন্তু কন্ট্রোল করেছে বিহাইন্ডে থমাস টুকেল। আমার মনে হয় যে প্লেয়ারদেরকে ওইভাবেই রেডি করেছে যে আমরা ওয়ার্ল্ড কাপটা, আমরা যে ইংল্যান্ড যে চ্যাম্পিয়ন ছিল, এবং ইংলিশ প্রিমিয়ার লিগ আমরা জানি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট লিগ হয়। সো ওরা কেন পারবে না ভালো রেজাল্ট করতে? যারা ফুটবল খুব কম বোঝে আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে, এত বড় নেশনস, মানে এত ফুটবল মানে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ আর কেউ অনেকেই বোঝে, সেই জায়গায় না পারার অন্য কোনো কারণ আছে? মানে না, অবশ্যই না। এবং এই দলটার প্রতি আপনি এখন স্বপ্ন দেখতেই পারে ইংলিশ সাপোর্টার যারা আছে, কারণ এই টিমের অ্যাটাকিং সাইডটা যদি দেখেন, এখন যে ওয়ার্ল্ড কাপে যে কয়েকটা দেশ আছে তার মধ্যে ওয়ান অফ দেম। সো আমার মনে হয় যে ইংল্যান্ড অনেক দূর যাবে, যেটার কিন্তু প্রথম বার্তাই দিয়েছে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে। সো আমার মনে হয় এই ইংল্যান্ডকে নিয়ে স্বপ্ন দেখতেও পারে এবং বাজি ধরতে পারে আমার মনে হয়। নর্মাল একটা জিনিস ইংল্যান্ড দলের আছে, সেটা নিশ্চয়ই আপনি খেয়াল করছেন, জর্ডান পিকফোর্ড, ওদের যে গোলরক্ষক আছে, ও অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখা যায়, অনেক কোচিং করাচ্ছে, অনেকে বলে কোচ গোলকিপার। আপনারও নিশ্চয়ই নজরে পড়েছে বিষয়টা? হ্যাঁ, নজরে পড়েছে। আসলে অনেকে আছে যে আমি যেটা জানি, আর যেহেতু জর্ডান পিকফোর্ড ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপিং এবং প্রোঅ্যাক্টিভ গোলকিপার বলা হয়, তো তারও দায়বদ্ধতা আছে যে সে যেটা জানে বা সে যে ভালো জানে সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, নট অনলি ইংল্যান্ড, পুরো বিশ্বব্যাপী। সো এইভাবে কিন্তু ফুটবল চেঞ্জ আসে অ্যাকচুয়ালি, যার কারণে সে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে খুব বেশি সে উপস্থিতি দেখা যায়।
মানে আমরাও কি দেখেন, আপনারা আমাদের দেশেও কি পিকফোর্ডের ভিডিও দেখা হয় আমাদের গোলরক্ষকরা? দেখে এখনকার প্লেয়াররা আসলে আমরা যে কোচিং করি, আমাদের কোচিংয়ের পাশাপাশি তারা যারা টপ ক্লাস গোলকিপার আছে তাদেরকে আমরাও ফলো করতে বলি। কারণটা হচ্ছে অ্যাজ এ কোচ আমি যখন তাদেরকে শেখাবো, শেখার অনেকগুলো মাধ্যম রয়েছে। সেটা কোচ থেকেও শিখতে পারে, ওয়ার্ল্ড ক্লাস যেসব গোলকিপার রয়েছে তাদের লাইভ খেলা দেখে শিখতে পারে, বা গোলকিপার কোচদের অ্যানালাইসিস থেকে শিখতে পারে। হ্যাঁ, সো অনেকভাবেই শেখা যায়। কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যে ওয়ার্ল্ডে যারা টপ গোলকিপার আছে 5-7 জন, তাদের খেলা, ক্লাব লেভেলে যে খেলাগুলো রয়েছে বা ওয়ার্ল্ড কাপ তো আর প্রতি বছর হয় না, সেই খেলাগুলো ফলো করার জন্য এবং তাদের যে পরিবর্তন গোলকিপিং সেগুলো ফলো করার জন্য। এইভাবে কিন্তু আসলে আমি ইউজ করলাম শেখা যে যায়। প্রো অ্যাক্টিভ গোলকিপার, মানে অ্যাক্টিভ গোলকিপার আর প্রো অ্যাক্টিভ গোলকিপারের পার্থক্যটা যদি আমাদেরকে বলতেন। এটা বেসিক পার্থক্য হচ্ছে যে আগের যে গোলকিপিং করা হতো তাদেরকে ট্রেডিশনাল গোলকিপার বলা হতো, কারণ তারা শুধু শর্ট স্টপ করতো। আর এখনকার গোলকিপার যেটা এলিসন বেকার, এডারসন বা জর্ডান পিকফোর্ড, ম্যানুয়েল নয়ার, বিশাল একটা চেঞ্জ নিয়ে আসছে। আমরা আগের ওয়ার্ল্ড কাপগুলোতে দেখেছি নয়ার। তাদের বিশেষত্ব হচ্ছে তারা শর্ট স্টপিংয়ের পাশাপাশি তারা যদি হাইলাইন ডিফেন্স করে বা ডিফেন্সের পেছনে যে জায়গাটা আছে সেখানে কোনো যদি বল আসে সেটাকে মানে 1v1 অপোনেন্ট করার আগে বলটাকে ক্লিয়ার করে দেওয়া বা বল নিয়ে সেটাকে ডিস্ট্রিবিউশন করা। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আছে যে আপনি এবার ইংল্যান্ডের একটা খেলা দেখছিলাম আমি ওয়ার্ল্ড কাপে, এটা একটা ট্যাকটিস যে আপনি জর্ডান পিকফোর্ড গোলকিক বসালো, তার দুই পাশে দুইটা স্টপার, সে রাইট সাইডের স্টপারকে দিল এবং তারপরে যখন প্রেস করলো একটা প্লেয়ার তখন সে আবার ওয়ান টাচে জর্ডান পিকফোর্ডকে দিল, এক টাচ করে সে লম্বা বল খেললো। কারণটা হচ্ছে অপোনেন্ট তাদের 5 জন প্লেয়ারকে প্রেস করছে, বাট বাকি 5 জন কিন্তু ওপরে, তার মানে উপরে 5v5, তার মানে অপোনেন্ট নিউমেরিক্যাল অ্যাডভান্টেজে নাই। তো 5v5 কিন্তু যে কোনো সময় যে কোনো টিমের জন্য ডেঞ্জারাস। এবং এটা অলমোস্ট অলমোস্ট কিন্তু গোল হয়েছিল, মানে গোল হয়নি, মানে গোল অপরচুনিটি তৈরি করেছিল। সো আমি মনে করি যে ট্যাকটিক্স অনেক একটা বড় বিষয় বর্তমান সময়ে যে প্রোঅ্যাক্টিভ গোলকিপিং, এবং তারা আন্ডার প্রেসার এবং উইদাউট প্রেসারে যে ডিস্ট্রিবিউশন করে বা বল পজিশনে যে হেল্পটা করে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় প্রোঅ্যাক্টিভ গোলকিপিং এর ক্ষেত্রে। আপনারও মানে প্রোঅ্যাক্টিভ গোলকিপিং এ দেখা যাচ্ছে যে আগে আমরা গোলকিপার মানে দেখতাম লং শট গোলকিপিং এ যাচ্ছে, এখন সেটাও দেখা যায় না, পাস দিচ্ছে, এটা খুব কমন। অবভিয়াসলি, কারণ আপনি দেখেন এখন মডার্ন গোলকিপিংটা যদি দেখি, আমরা নয়ার থেকে কিন্তু দেখেছি, নয়ারে শুরু করেছে মডার্ন গোলকিপিং। আপনি অ্যাজ এ সুইপার ব্যাক হিসাবে খেলছে, একজন গোলরক্ষক কিন্তু সুইপার ব্যাক হিসাবে খেলে, রিড করে এবং বলটা যখন ডিফেন্ডারদের পিছন দিয়ে লং মারে, আগে গোলকিপাররা ওয়েট করতো, এখন কিন্তু গোলকিপারকে গিয়ে বল নিয়ে আবারও ধরেন আপনার ডিস্ট্রিবিউশনগুলো ভালো করে, সুইচ করে কুইক। সো এই জায়গায় কিন্তু গোলকিপার থেকে বিশেষ করে বড় বড় ম্যাচগুলো যদি দেখেন আপনি, যখন আপনি প্রেশারে থাকেন গোলকিপাররা প্রোঅ্যাক্টিভ গোলকিপাররা বলটা নিয়ে খুব কুইক একটা সুইচ করবে, ওইখান থেকে দেখবেন 1 আর 2 পাসের মধ্যে গোল স্কোর হয়ে যাচ্ছে। সো ডিউ টু এটা মানে ডে বাই ডে চেঞ্জ হচ্ছে গোলকিপিং। সো আমার মনে হয় যে এখন এই যে বিশ্বকাপে ধরেন আমাদের যারা এই গোলকিপিং করছে তারা কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু গোলকিপারদের থেকেই শুরু করে এবং অ্যাটাকগুলো প্রথম গোলকিপাররাই কিন্তু বিল্ড আপটা শুরু করে এবং গোলকিপার দেওয়ার পরে কিন্তু দাঁড়িয়ে থাকে না। আগের গোলকিপাররা বলটা দিয়ে পোস্টের নিচে দাঁড়িয়ে থাকতো, এখন গোলকিপার দিয়েই কিন্তু জায়গা নেয়, কারণ ওইখানে প্রেস করে আবার তার সাথে খেলা আবার চেঞ্জ করে সুইচ করছে। সো এই জায়গায় তো প্রোঅ্যাক্টিভ গোলকিপিং না হলে আপনি কখনোই সম্ভব না। এখন গোলরক্ষক কোচ যারা আছে তারা প্রোঅ্যাক্টিভ গোলকিপারের বাইরে কোনো গোলরক্ষক পছন্দ করে না। এবং একই সঙ্গে আমার মনে হয় যে গোলরক্ষকের কাছে যখন ওই যে হাইড্রেশন ব্রেক হচ্ছে তখন কিন্তু কথা বলার চেষ্টা করে, সেখানে কি এরকম হয় যে সে তার তো দেখার জায়গাটা অনেক বড়, কি হচ্ছে আক্রমণ ভাগে কি করা যেতে পারে, এরকম প্ল্যানও কি তার কাছ থেকে? না, গোলরক্ষকরা তো অবভিয়াসলি সবার পিছনে থাকে এবং প্রত্যেকটা খেলোয়াড়কে থাকে, মাঠে যত খেলোয়াড় আছে কার কোন পজিশন আছে। এবং সবচেয়ে বড় জিনিস যখন আপনি ট্রানজিশন যখন আপনি লস করেন, ট্রানজিশন মোমেন্টে যখন আপনি প্রেসারে থাকেন, তখন গোলরক্ষকরা আগেই রিড করে যে আমার কোন খেলোয়াড়টা স্পেস নিয়ে আছে, সে বলটা ধরবে, স্ক্যান করে খুব কুইক কিন্তু চেঞ্জ করছে, লং চেঞ্জ, অনেক সময় শর্ট চেঞ্জ করছে, কারণ ডিউ টু স্পেসগুলো ক্রিয়েটের সব কিছুই গোলকিপার ফোকাস করে
গোলরক্ষককে কিন্তু সব কিছু পুরো মাঠটা দেখতে হয়, যে তার প্লেয়ার কোথায় আছে না আছে, তার একদম স্ক্যানিং করে রাখতে হবে মাঠে খেলার মধ্যে থেকে। নন ভাই, আপনারা যখন মানে কোচিংটা করান গোলরক্ষকদেরকে, তখন কি এই ইনপুটটা শেখান যে মানে ওই যে তার কাছ থেকে পরিসংখ্যান, মানে তার কাছে তথ্যটা নেয়া, টেকনিক্যালি জায়গাটা জানার চেষ্টা করা যে মাঠে কি হচ্ছে? সে তো যেটা বললেন সবার পেছনে থাকেন, দেখার সুযোগটা তার বেশি থাকে যে কি হচ্ছে বা কোন জায়গায় পরিবর্তনটা করা যেতে পারে। না, ডেফিনেটলি আমরা তো যখন একটা ম্যাচ হয় তখন আমরা ফোকাস করি যে গোলকিপার ইম্পর্টেন্ট হচ্ছে, একটা গোলকিপার কিভাবে তার 4 ব্যাকের সাথে ইন্টিগ্রেটেড হলো, কাজগুলো করলো। এবং ডেফিনেটলি একটা গোলকিপারের ম্যাচ শুরু হওয়ার আগে তাকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়, যে তার এই ফরমেশন, তার ডিফেন্ডিং ট্রানজিশনে এইভাবে ডিফেন্স থাকতে হবে, তার অ্যাটাকিং ট্রানজিশনে তার সিকিউর ডিফেন্স থাকতে হবে। সো এই জিনিসগুলো যখন সে করতে পারে না, কারণ ম্যাচ যখন একটা গোলকিপার খেলে অনেক ধরনের প্রেশারে থাকে, সো সামটাইম তারা ভুলে যায়। তো পিচের মধ্যে আমরা অনেক সময় তাদেরকে সেই ইনফরমেশনগুলো ভার্বালি বা নন ভার্বালি দিয়ে থাকি, এবং যখন ব্রেক থাকে, হাইড্রেশন ব্রেক বা কোনো ধরনের ব্রেক যদি থাকে, তখন যদি তারা সেটা ভুলে যায়, তখন আমরা চেষ্টা করি সেই ইনফরমেশনগুলো তাদেরকে দেওয়ার জন্য, যাতে তারা সেটা এক্সিকিউশন করতে পারে এবং টেকটিক্স অনুযায়ী। ব্যাপারটা এরকম যে ডিফেন্সে আছে, কেউ হয়তো প্রেস করতে গেছে, কেউ কাভার করছে কিনা, মানে আপনার তো প্ল্যান থাকে যে কাভার করবে আরেকজন। যে হ্যাঁ, একটা হেড কোচের তো একটা প্ল্যান থাকে যে টেকটিক্স কি হবে, হ্যাঁ, বল পজিশন অপোনেন্ট এবং মানে নিজেদের পায়ে বল থাকলে কি টেকটিক্স হবে, সেই অনুযায়ী কমিউনিকেশন করাটাও ভেরি ইম্পর্টেন্ট। যে সেই অনুযায়ী স্পেশালি ডিফেন্ডিং ট্রানজিশন, এবং যখন অপোনেন্টের পায়ে বল থাকবে, আমাদের দিকে আসবে, মানে ডিফেন্ডিং থার্ডে বল থাকবে, তখন সে ঠিকভাবে কমিউনিকেশন করে টিমটাকে সে দলগতভাবে ডিফেন্স করতে পারছে কিনা, রাইট সাইডে বল আছে, তার লেফট ব্যাক ভিতরে আসছে কিনা, তার মিডফিল্ড একটা হেল্প করছে কিনা, বা 4-2 ফরমেশন থাকলে 2টা মিডফিল্ড আসছে কিনা, তাদের মধ্যে কম্প্যাক্টনেস আছে কিনা, বা বিটুইন যে লাইনগুলো রয়েছে সেই লাইনে গ্যাপ বেশি আছে কিনা, এই জিনিসগুলো এনশিওর করে। সো এই জন্য প্রোঅ্যাক্টিভ গোলকিপার বর্তমান সময়ে অনেক বেশি। আপনি এবং দেখবেন যে পৃথিবীতে অনেক ভালো গোলকিপার আছে যারা শর্ট স্টপিং করে, কিন্তু তার প্রোঅ্যাক্টিভ গোলকিপার না, যার কারণে তার পৃথিবীর যে 4-5টা টিম আছে সেখানে কিন্তু তারা সুযোগ পায় না। আমরা অবশ্যই আরেকটা বিরতি নিচ্ছি, কথা বলবো আরেকটু বিপ্লব ভাই এই বিষয় নিয়ে। আমরা দর্শক কথা বলছিলাম বিশ্বকাপের বাজ পাখিদের নিয়ে, গোলরক্ষকরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ভোজিনিয়ার কথা তো এসছেই যে সুপারস্টার হয়ে গেছেন প্রথম ম্যাচেই। আমরা সে আরও কথা বলতে চাই বিশ্বকাপের গোলরক্ষকদের নিয়ে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্বকাপের বাজ পাখিদের নিয়ে, গোলকিপাররা কেমন করছেন, কি করা যায়, কিভাবে তারা প্রোঅ্যাক্টিভ গোলকিপিং করছেন সেটা নিয়ে। নিশ্চয়ই আপনারা খেলাও দেখছেন, নেদারল্যান্ডস সুইডেনের খেলা 2-0 গোলে এগিয়ে আছে নেদারল্যান্ডস। এই হচ্ছিল সবশেষ আপডেট। আর বিপ্লব ভাই, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, একটা ছবি দেখিয়ে আসি, খুব কমন ছবি। আমরা একটা ছবি, মার্টিনেজের ছবিটা যদি একটু দেখতে চাই। এমিলিয়ানো মার্টিনেজ ইনজুরিতে পড়েছিলেন, হাতে ব্যথা পেয়েছিলেন, এবং প্রথম দিনে অনুশীলনে অনেকে দেখেছিলেন যে একটা ছবিতে দেখা গেছে একটা বল রিসিভ করে অনুশীলনে খুব ব্যথা পাচ্ছিলেন তিনি। তা সেই জায়গা থেকে একটা শঙ্কা তৈরি হয়েছিল তিনি খেলতে পারবেন কি না। মানে এই মার্টিনেজ যদি বলেন যে তার উপরে কি অভিজ্ঞতার উপরেই ভরসা করা হয়েছে আর্জেন্টিনা, নাকি আপনি মনে করেন অন্য কিছু? না, অবভিয়াসলি পারফরমেন্স আছে, যে আপনি ওর পারফরমেন্স দিয়ে কিন্তু সে দলে খেলছে, এবং ওর সাথে যে সাবস্টিটিউশনে আমরা দেখি যে রুলি আছে, রুলিরও পারফরমেন্স যদি দেখেন অসাধারণ লিগে। আমি সেটাই ভাবছি, রুলিও ভালো খেলছে। সো আমার মনে হয় তারপর মার্টিনেজের উপর এত বড় দায়িত্ব দিয়ে আবারও মাঠে নামানো, কিন্তু এটা লাস্ট ওয়ার্ল্ড কাপে সে যা করে দিয়েছে এবং যে বীরত্ব গাথা পারফরমেন্স ছিল, তার জন্যই কিন্তু সে ম্যাচ শুরু করেছে। আর সাইকোলজিক্যালভাবে গোলরক্ষকরা অনেক মানে তার মেন্টালি অনেক মানে স্ট্রং থাকে যদি দেখেন। আর বিশ্বকাপ খেলা একজন গোলরক্ষক তো তার ওই ছোটোখাটো পেইন, বা আমরা অনেক সময় আমাদের অনেক ব্যথা নিয়েও আমরা খেলেছি, কারণ ইম্পর্টেন্ট একটা জায়গা, ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এবং এই দলটার সাথে দেখেন স্কলোনি এই দলটাকে অনেকদিন ধরে ইয়ে করছে, টিমটাকে ও মানে মেসির পর যদি হয় স্কলোনির কথা বলবো, মাস্টার মাইন্ড, সব কিছুই সে এই টিমটাকে ওইভাবে সাজিয়েছে, এবং তার পরিকল্পনায় কিন্তু নাম্বার 1 আপনার মার্টিনেজ। সো মার্টিনেজ টিমের প্রত্যেকটা জায়গায় সে অ্যাজ এ লিডার হিসাবে গোলরক্ষকের যে দায়িত্ব সেটাই পালন করেন। আপনার কি মনে হয় যে, আমার মানে প্রশ্নটা এই জন্য, মেসি তো কম কথা বলেন, তার একটা সবাই পুরো দলটা একটা কেমিস্ট্রি এমন হয়ে গেছে, মেসির ছায়াটা কোথাও থাকবে প্লেয়াররা বোধহয় জানেন, এবং তাকে বিশ্বাস করা
যে আমরা বলটা ওকেই দিব, ওই জায়গা থেকে বলটা রান করবে, খুব দাঁড়িয়ে থাকা অবস্থায় সে রান করছে। এরপরও মার্টিনেজের আর একটা ভূমিকা থাকে, ও একটা ক্যাপ্টেনের মতো অনেকটা ওই জায়গায়। না, আর্জেন্টিনা ডেফিনেটলি team-এ। একটা ম্যাচ যখন খেলে একটা টিম, একটা গোলকিপার তখন লিডার হিসাবে কাজ করে। আমরা বিরতির আগে যেটা বলছিলাম যে কমিউনিকেশন স্কিল, এবং সেটা কমিউনিকেশন স্কিলের মাধ্যমে সে কিন্তু সেগুলো ডিস্ট্রিবিউশন করে। তো আমি বলবো যে গতবার বিশ্বকাপ জেতার পেছনে মেসি যেরকম অবদান ছিল, মার্টিনেসের সমানভাবে অবদান ছিল। এবং আপনি প্রথম দিকে অনুষ্ঠানে যেটা বলছিলেন যে ওয়ান অফ দ্য বেস্ট সেভ ওয়ার্ল্ড কাপের, কিন্তু আমি বলবো যে পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত যতগুলা কি বলবো সেভ হয়েছে বেস্ট, এইটা ওয়ান অফ দ্য বেস্ট এই কারণেই ফ্রান্সের যেহেতু এটা ফ্রান্সের ফাইনাল, সাথে। যেহেতু এটা ফাইনাল খেলা ছিল। এক নম্বর, দুই নম্বর কয়েক হচ্ছে সেকেন্ড বাকি, সম্ভবত এটা ইয়ে হতে পারতো না, গোল 30 সেকেন্ড বা মানে 40 সেকেন্ড হ্যাঁ, খেলা বাকি বাকি ছিল। ছিল। এবং টাইমিংটা দেখেন যে এটা যদি আগে সেভ করতো প্রথম মিনিটে বা ফার্স্ট হাফে, দ্যাটস ডিফারেন্ট, বাট সে শেষ মিনিটে এবং ফাইনাল খেলা, এবং সেটা সেভ না হলে, এবং এটা অবিশ্বাস্য মনে হয়েছে। সে কিন্তু সে কিন্তু বল দেখে সেটা সেভ করেনি, কারণ সে যে সেভটা করেছে সেটাকে বলা হচ্ছে 5 পয়েন্ট ব্লক, যেটা মডার্ন গোলকিপিং বা প্রোয়েক্টিভ গোলকিপিং এর একটা অ্যাট্রিবিউটস গোলকিপারের। এবং সে যেটা করেছে যে বুঝতে পেরেছে সে সেটা ভলি মারবে, এবং ডিস্টেন্স ছিল লাইক 6 ইয়ার্ড বা 7 ইয়ার্ড, এবং তার বডিটাকে এমনভাবে সে স্প্রেড করেছে যে বারে যদি মারে তাহলে তার শরীরে মারতে হবে, কারণ বল যখন মেরেছে এবং সে যখন ব্লক করেছে সেটা আমি মনে করি 200 মিলি সেকেন্ডের মতো, হয়তো বা 200 কি স্পেসই দেয়নি সে বলটা। 200-300 মিলি সেকেন্ড সময় পেয়েছে। সো এত কম সময়ে একটা গোলকিপার একটা মানুষের পক্ষে রিয়েক্ট করা সম্ভব না। সো এটাকে অনেকটা ব্ল্যাঙ্ক সেভ বলা যেতে পারে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা পৃথিবীর যেদিক দিয়ে বল যাক ইতিহাসে, তাকে আটকানোর সেরা অপশন save। ছিল, এবং তাহলে সে পৃথিবীর use করেছে। ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট সেভ। পৃথিবীর ইতিহাসে। পৃথিবীর ইতিহাসে। আমরা হয়তো অনেকে যে লেভিয়া সিন অনেকের খেলা দেখিনি, সত্যি কথা, যেটা আমাদের চোখে যে এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপের এটা বেস্ট, অবভিয়াসলি এটা আপনি মানে 1-2 এর মধ্যে থাকবে বিগত 2-3 দশকের মধ্যে যদি আমরা বলি বিশ্বকাপ ফুটবলে। আমরা আরেকটা বিষয়ে বিপ্লব ভাই জোড়া, যে গোলকিপারদের যে ভূমিকাটা, কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট বলছিলেন। তারা হচ্ছে বল তৈরি করছেন, 1-to-1 টাচেও খেলছেন সেই জায়গাটায়। আমরা যেটা বলছিলাম যে একটা সময় যে খুব বল গোলকিপিং থেকে শট আসা মানে সেটা খুব বড় লম্বা শট যাবে, ওদিকে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা একটা সময় এখন দেখি যে মানে প্রেস করার জায়গাটায় যে তারা আসলে একটা গোলের সুযোগ তৈরি করছে, কাউন্টার অ্যাটাকেও সেই সুযোগটা তৈরি করতে দেখা যাচ্ছে। দেখুন, হাই ডিফেন্ডিং লাইন যখন করে, বিশেষ করে জার্মান টিমের কথা বলি, তারা কিন্তু হাই ডিফেন্ডিং লাইন শুরু করে। লাস্ট ওয়ার্ল্ড কাপেও যদি দেখেন, নোয়ার কিন্তু একদম টোটালি সুইপার ব্যাকের দায়িত্বটা পালন করে। সে বেরোয় বলটা নিচ্ছে, কমফোর্টেবল নিচ্ছে, এবং ওদের অপোনেন্ট স্ট্রাইকার আছে ওইখানেও সে কমফোর্টেবল বলটা নিয়ে আবারও খেলা শুরু করছে, নিচে থেকে বিল্ড আপ শুরু করছেন এবং সুইচ করছেন কখনো কখনো স্পেসগুলো ক্রিয়েট করার পর। এবং একটা গোলরক্ষকের যে দায়িত্ব এখন অ্যাজ এ প্রোঅ্যাক্টিভ গোলকিপার, সো সেই দায়িত্বটা কিন্তু এই যে নোয়ার থেকে আমরা দেখেছি, নোয়ার মডার্ন গোলকিপিং কীভাবে শুরু হয় এবং মডার্ন গোলকিপাররা কী করে, অ্যাজ এ সুইপার ব্যাক আক্রমণ ঠেকানো, বলটা কুইক নিয়ে আবারও বিল্ড আপ করা এবং কুইক সুইচ করা, এবং ওই সুইচে থেকে অনেক গোল হয়ে গেছে। সো আমার মনে হয় যে এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট একটা রোল, কারণ আধুনিক ফুটবলে এখন গোলরক্ষকের দায়িত্ব শুধু গোল পোস্টে দাঁড়িয়ে সেভ করার জন্য না, অ্যাজ এ সুইপার ব্যাক হিসাবে খেলতে হবে তাকে। ওকে, সেটা নয়ন ভাই আমরা এবারও লক্ষ্য করছিলাম যে সেটা কাউন্টার অ্যাটাকে আমরা তো অন্যভাবে ভাবি, যে ওই দল আক্রমণে এসে আপনি বল দ্রুত নিয়ে যাচ্ছেন, কিন্তু মানে গোলরক্ষকরা কাউন্টার অ্যাটাকের সুযোগ তৈরি করছে, সেটাও তো একটা মানে নতুনভাবে এখন নিশ্চয়ই ভাবায়। এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা ওইভাবে দেখিনি, কিন্তু হোপফুলি আমরা দেখতে পাবো। আমি যদি একটু এক্সাম্পল দিতে চাই, পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সেখানে 2 বছর আগে অ্যাডারসনের পুরো সিজনে সে 4টা গোল করিয়েছে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে, তার মধ্যে পায়েও ছিল এবং হাতেও ছিল। সো এই অ্যানালিসিস থেকে দেখা যায় যে গোলকিপাররা কাউন্টার অ্যাটাকে কতটুকু দুর্দান্ত, কিভাবে করছেন একটু যদি আমাকে বুঝিয়ে না বলেন। সেটা অনেক সময় দেখা যায় যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করে, লং পাস বিহাইন্ড দ্য ডিফেন্সে খেলে, যখন ডিফেন্স অনেক উপরে থাকে তখন স্পেস থাকে অনেক। সো আপনি বল দেওয়ার সাথে সাথে তারা কিন্তু 2 সেকেন্ড আগেই ভাবে গোলকিপাররা, যারা প্রোঅ্যাক্টিভ গোলকিপার, যে আমাকে বল দিলে নেক্সট বলটা কোথায় আমি মারতে পারি, কে সবচেয়ে বেস্ট পসিবল অ্যাটাকার গোল করার ক্ষেত্রে। সো এটা হচ্ছে টেকনিক। তো আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পেয়েছি আগেও, যে এলিসন বেকার, ইংলিশ প্রিমিয়ার লিগের একটা বিখ্যাত গোল আছে আপনার সালার সাথে, সে আই কন্ট্যাক্ট করে, সালা স্পেস যেখানে রান করছিল সেই স্পেসে সে বলটা দেয়,
এবং সেখান থেকে একটা গোল হয় এবং এলিসন বেকার কিন্তু আপনি একটা শেষ মুহূর্তে কর্নার থেকেও একটা গোল করেছে। সো এইগুলো হচ্ছে মানে সমসাময়িক সময়ের যে গোলগুলো। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে গোলকিপাররা শুধু গোল সেভ করবে না, অনেক সময় প্রয়োজনে যে গোল দিতে পারছে না আমার আউটফিল্ড প্লেয়াররা, সে হেডে বা ভলির মাধ্যমে গোল করছে, গোল করে আসতেছে এবং সে কাউন্টার অ্যাটাকে গোল করছে। এটা এই জন্য তাদের গুরুত্বটা অনেক বিপ্লবে বেশি। আরেকটা জিনিস খুব কমন এখন দেখা যায়, যেটা আপনি আলোচনার মধ্যে এটাই বলেছেন একটু সহজ করার জন্য, যে গোলকিপার তো বল আসছে, সে ধরে চাইলে সে বল মারতেই পারে ওই জায়গায়, সে প্রতিপক্ষের মানে স্ট্রাইকার যারা এই সময় সামনে আছে তাদেরকে অলমোস্ট ডেকে নিয়ে আসে যে আমার পায়ে বল আছে, চেষ্টা করছে খেলার, তাদের 2-3 জন সামনে চলে আসে, বোঝাই যায় সে ইচ্ছাকৃত কাজটা করছে, এই যে তারপর সে বল লাস্ট ব্রাজিলের খেলাটা যদি দেখেন, একটা বল ব্যাক পাস করছে, হ্যাঁ, করার পরে কিন্তু অ্যালিসন বেকার বলটা নিয়েছে, স্ট্রাইকার অপোনেন্ট এসে ওরে প্রেস করবে, ওইদিকে দেখি জাস্ট কাট করে সে বলটা নিয়ে আবার দিয়ে দিল, বিল্ড আপ করলো। কতটুকু কনফিডেন্ট ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, তাহলে আপনি বলেন কত ট্রেনিং করতে হয় এবং কনফিডেন্ট লেভেলটা কোথায় থাকে। সো এত বড় একটা ম্যাচে যখন আমি অপোনেন্ট টিমের স্ট্রাইকার আমারে প্রেস করছে, কমন বল, সে বলটাকে 2-3 জনও আছে পাশে, হ্যাঁ, কাট করে সে, এখন গোলরক্ষকরা ধরেন তাদের স্কিলের উপরও জোর দিচ্ছে, কন্টিনিউয়াস পায়ে খেলা। সো আমার মনে হয় যে এই জায়গায় কনফিডেন্স অনেক বড় ব্যাপার। আর সবচেয়ে বড় জিনিস যে আমি ডিস্ট্রিবিউশন করছি, লং ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট করতে পারছি কিনা, সে কত ট্রেনিং করলে এবং কত পারফেক্টলি করলে একটা ম্যাচে গিয়ে এটা হয়, ইমপ্লিমেন্ট করা যায়। এবং মেন্টাল স্ট্রেংথ যে কতটুকু লাগে, সাইকোলজিক্যালভাবে আপনি যদি স্ট্রেংথটা যদি ওই ধরনের না হয়, তাহলে আপনি এত বড় ম্যাচে এটা সম্ভব না। এটা সম্ভব। আমরা একদম শেষের দিকে এসেছি, বিপ্লব ভাই আপনার এবার মানে কার প্রতি মানে সব থেকে বেটার গোলকিপিং করবে পুরো ওয়ার্ল্ড কাপ, আপনার কার উপর সেই বাজিটা ধরতে চান? মাত্র মর্নিং শুরু হলো আমার কাছে মনে হয়, ধরেন অলমোস্ট এক রাউন্ড করে খেলা দেখেছেন আপনি, ইভিনিং আছে, একদম নাইট আছে। সো আমার মনে হয় আমরা যদি মনে করি যে এখন পর্যন্ত যদি দেখি, আমার এশিয়ার যদি দেখি গোলকিপিং, আর বোজেনিয়ার কথা আলাদাই রাখেন, ওয়াইসের খেলা আমার ভালো লেগেছে। ওয়াইসের সেভগুলো যদি সৌদি দলের গোলরক্ষক বেশ কয়েকটা সেভ আছে, এবং সুজুকির কথা বলবো, এবং আপনার মেক্সিকার গোলকিপারের কথা বলবো, ভালো সেভ। সো গোলকিপার কাম মাত্র শুরু হলো, মর্নিং শো। সো আমার মনে হয় ডে বাই ডে আরও বেটার খেলবে। সেকেন্ড রাউন্ড, তারপর আপনার নকআউট রাউন্ডে স্টেজে গিয়ে অনেকগুলো ম্যাচ আছে। সো আমার মনে হয় যে এখন মানে আমি যদি বলি যে এই দলের গোলরক্ষক, এটা আমার পক্ষে সম্ভব না, এখন অনেক বাকি আছে, অনেক গোলরক্ষক অনেক কিছু করে দেখাতে পারে। তবে বীরত্বগাথা এই গোলরক্ষকদের মাধ্যমে এই ওয়ার্ল্ড কাপ যেই চ্যাম্পিয়ন হোক, গোলরক্ষকদের অনেক বড় বীরত্বগাথা থাকবে এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয়। নয়ন ভাই কোনো স্পেসিফিক নাম আছে? না, আমি যদি শর্টলি বলি, এটা শর্টে যদি বলি, সেই ক্ষেত্রে খেলাটাও ইম্পর্টেন্ট, যে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত খেলতে পারলে কোনো, এটা ইম্পর্টেন্ট। যদি এই পর্যন্ত খেলতে পারে, আমি 3 জনকে এগিয়ে রাখবো। জর্ডান পিকফোর্ড ইংল্যান্ডের, এলিসন বেকার ব্রাজিল, আর 3 নম্বর হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সেই 3 জনকে যে কোনো ফাইনালে দেখতে চাই, 2 জনকে দেখা যাবে, বাকি একজনকে হয়তো চলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবারও নিশ্চয়ই নতুন কোনো পর্বে। ভালো থাকবেন আপনারা। দর্শক, আমরা বিশ্বকাপের বাজ পাখিদের কথা বলি। বিশ্বকাপের বাজ পাখিরা নিশ্চয়ই তাদের দলের সে অতন্ত্র প্রহরী হবেন। বিশ্বকাপে গোলরক্ষকদের সময়টা ভালো কাটুক। দেখা হবে আগামী শনিবার একই সময়।